আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। 31 জানুয়ারির পর অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা। বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব মির্জা ফখরুল। নন ক্যাডার সহকারী সচিব হলেন 59 কর্মকর্তা। টিউলিপকে সরে যেতে বলল যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী জোট। 10 ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পেলেন বাবর, মুক্তিতে বাধা নেই। সাতক্ষীরায় সার সিন্ডিকেট করে 39 কোটি টাকা লোপাটের প্রমাণ পেল দুদক। কক্সবাজারে নিহত সেই লেফটেন্যান্ট তানজিমের পরিবারকে ফ্ল্যাটের চাবি হস্তান্তর। পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ। এস আলমের 68 হিসাব অবরুদ্ধ ও 16 সম্পদ জব্দের আদেশ। ছাত্রলীগ যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় জামায়াত নেতারা, তদবিরেও মেলেনি মুক্তি। লটারিতে 63 কোটি টাকা জিতলেন 2 বাংলাদেশি। এবং ভারতীয় শ্রমিকদের ভিসা প্রক্রিয়া কঠোর করল সৌদি আরব। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের 31 জানুয়ারির মধ্যে বৈধ কাগজপত্র সংগ্রহ করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 31 জানুয়ারির পর অবৈধ অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরীর গতকাল সোমবারের সই করা সতর্ককরণ বিজ্ঞপ্তিতে এই সতর্কতা দেওয়া হয়েছে। দেশে অধিক হারে বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিনিয়োগ সম্পর্কিত সংস্থাকে এক ছাতার নিচে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী মাসের শুরুতে কোরিয়ান রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ভূমি অধিগ্রহণ সমস্যার সমাধানেরও কথা বলেন তিনি। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং এবং কয়েকজন শীর্ষস্থানীয় বিদেশি বিনিয়োগকারী প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন। চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। গতকাল স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তের কথা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি যে এ বছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। এজন্যই নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে নন ক্যাডার সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন 59 জন প্রশাসনিক এবং ব্যক্তিগত কর্মকর্তা। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হলো। নিয়ম অনুযায়ী পরে তাদের পদায়ন করা হবে। এছাড়া জাতীয় বেতন স্কেলে 2015 অনুযায়ী এসব কর্মকর্তারা নবম গ্রেডে বেতন ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ওপর মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার চাপ ক্রমেই বাড়ছে। এবার তাকে মন্ত্রিত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী জোট ইউকে অ্যান্টি কারাপশন কোয়ালিশন। সোমবার এক বিবৃতিতে টিউলিপ সিদ্দিককে তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানায় জোটটি। ইউকে অ্যান্টি কারাপশন কোয়ালিশনে অক্সফাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও স্পটলাইট অন কারাপশনের মতো আন্তর্জাতিক সংগঠন অন্তর্ভুক্ত। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এর ফলে বাবরের মুক্তিতে কোনো বাধা নেই। আসামিদের করা আপিলের উপর শুনানি নিয়ে আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিসান। আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান। গত 18 ডিসেম্বর বহুল আলোচিত চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মহসিন তালুকদার, এনামুল হক, রাজ্জাকুল হায়দার সহ 6 আসামিকে খালাস দেন হাইকোর্ট।
সাতক্ষীরায় সিন্ডিকেট করে সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে সার বিক্রি ও বছরে কৃষকের ৩৯ কোটি টাকা লোপাটের ঘটনার প্রমাণ পেয়েছে দুদক। মঙ্গলবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপপরিচালকের কার্যালয়ে অভিযান চালায় দুদক। এ অভিযানের নেতৃত্ব দেন দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম। অভিযান শেষে তিনি জানান, সরকার নির্ধারিত মূল্যের বাইরে সাতক্ষীরায় সার বিক্রি হচ্ছে। এছাড়া সিন্ডিকেট করে কৃষকের কোটি কোটি টাকা লোপাট হচ্ছে, এটির সত্যতা আমরা পেয়েছি। দিনভর মাঠ পর্যায়ে অভিযান করেছে। বাস্তব চিত্র কৃষি উপপরিচালককে জানানো হয়েছে। তিনিও বিষয়টি আমাদের কাছে স্বীকার করেছেন। কক্সবাজারের চকরিয়ায় ডাকাত ধরার অভিযানে গিয়ে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জনের পরিবারের কাছে ঢাকার একটি ফ্ল্যাটের চাবি হস্তান্তর করা হয়েছে। সোমবার পূর্বাচল জলসিঁড়ি আবাসনের চাবিটি নির্জনের বাবা মায়ের হাতে হস্তান্তর করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পোস্টে ওই তথ্য জানানো হয়েছে। ওই পোস্টে বলা হয়েছে, কক্সবাজারের চকরিয়ায় গত ২৪ সেপ্টেম্বর ডাকাতি মোকাবেলায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে দুর্বৃত্তদের আঘাতে নিহত হন এই সেনা কর্মকর্তা। মাতৃভূমির জন্য দায়িত্ব পালনে তার নিঃস্বার্থ আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। পাকিস্তান থেকে G2G ভিত্তিতে আতপ চাল আমদানি করবে সরকার। এ লক্ষ্যে ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান ও খাদ্য অধিদপ্তরের মধ্যে এক সমঝোতা স্মারক সই হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ চুক্তি সই হয়। ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফিউ বশির শাহ এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল খালেক সমঝোতা স্মারকে সই করেন। দেশের চালের বাজার স্থিতিশীল, অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি এবং শক্তিশালী করতে এই সমঝোতা স্মারক এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এসালাম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সহ তার পরিবারের নামে থাকা ৬৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ১৬টি সম্পত্তি জব্দের আদেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত। দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নির্দেশনা দিয়েছেন। দুদকের উপপরিচালক মোহাম্মদ আবু সাইদ এই আবেদন করেছেন। টাঙ্গাইলে পুলিশের হাতে আটক ছাত্রলীগ ও যুবলীগের ২ কর্মীকে ছাড়াতে থানায় তদবির করতে যান জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। তাদের দাবি, আটক হওয়া ব্যক্তিরা আগে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত থাকলেও পরবর্তীতে জামায়াতে যোগ দেন। তবে জামায়াতের নেতাদের তদবিরেও ২ জনকে থানা থেকে ছাড়েনি পুলিশ, তাদেরকে আদালতে পাঠানো হয়। ঘটনার বিশ্লেষণে জানা গেছে, টাঙ্গাইল শহর থেকে মানিকবাবু ও ইসমাইল নামে ২ যুবককে আটক করে পুলিশ। যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত তারা। তবে তাদেরকে আটক করে থানায় নেওয়ার পর রাজনৈতিক পরিচয় নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। আটককৃতদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারা সক্রিয় ছিলেন। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও ভারতের ৪ জন প্রবাসী লটারিতে মোট ২,৮০,০০০ দিরহাম জিতেছেন। বিগ টিকেট ড্র সিরিজ ২৭০-এর অংশ হিসেবে বিগ উইন প্রতিযোগিতায় তারা জয় পান। ৪ জন ভাগ্যবান বিজয়ীর সবাই সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী। এর মধ্যে বাংলাদেশের ৪০ বছর বয়সী ফল বিক্রেতা এমডি সোহেল আহমেদ আলাউদ্দিন, যিনি ১,০০,০০০ দিরহাম জিতেছেন। বাংলাদেশি টাকায় এটি প্রায় ৩৩ কোটি টাকার সমান। আলাউদ্দিন গত ১৭ বছর ধরে দুবাই আছেন। তিনি গত ৮ বছর ধরে তার ভাগ্য পরীক্ষা করতে লটারির টিকিট কিনেছেন বলে জানান। অবশেষে জয় পেলেন আলাউদ্দিন। সৌদি আরবে কাজের ভিসা পেতে ভারতীয় কর্মীদের এখন থেকে তাদের পেশাগত ও শিক্ষাগত যোগ্যতার প্রাক যাচাই করাতে হবে। ১৪ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন সৌদির মিশন। সম্প্রতি সৌদি দূতাবাসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাজের ভিসা পেতে প্রাক যাচাই বাধ্যতামূলক শর্ত হিসেবে যুক্ত করা হবে। নতুন এই প্রক্রিয়া ৬ মাস আগে প্রস্তাব করা হয়েছিল। এর লক্ষ্য হলো সৌদি আরবে প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সীমিত সক্ষমতা বিবেচনায় শ্রম বাজারের মান বজায় রাখা এবং দক্ষ কর্মী নিয়োগ নিশ্চিত করা। আমাদের আগামীকাল দুপুর ২টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।